কবি কাজী নজরুল ইসলামের কথাগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে, কবিতার লাইনগুলো মনে আছে। কানার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। আর ঠিক এই সময়তে, এই প্রেক্ষাপটে এই দুটো লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা জানেন আগামীকাল 27শে আগস্ট ঐতিহাসিক দিন হতে চলেছে কি, তার কারণ যে সমাগম তৈরি হতে পারে আশঙ্কা করা বিভিন্ন তরফ থেকে, ছবি যা ধরা পড়তে পারে বলে আশঙ্কা করছে অনেকে, তা নিয়ে প্রশ্ন দানা বাঁধছে, আঁটোসাঁটো নিরাপত্তা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় প্রসঙ্গক্রমে তার পদত্যাগ নিয়েও আলোচনা চলছে। নানা মহলে নানান রকম কথা চলছে। মূলত আগামীকাল 27শে ছাত্রদের আন্দোলন, এমনটাই সামনে আনছে ছাত্র সমাজ। ছাত্র সমাজ তো বলছেন যে এটা ছাত্র আন্দোলন, কিন্তু তৃণমূল তা মানতে নারাজ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে নানান রকম কথা বলা হচ্ছে, তাদের প্রমাণস্বরূপ নানান রকম কথা উঠে আসছে। ছাত্র সমাজ নিয়ে কথা তো হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো বিষয় আজ তুলে ধরা দরকার। তার কারণ আজকে আপনারা জানেন ট্রাইব টিভি বাংলা ভাইরাল এক ভিডিও আপনাদের সামনে রেখেছিল, যদিও বা সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। তা সত্ত্বেও এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এর 1%ও ঠিক হয়ে থাকে, যদি এই ভিডিওর 1%ও সত্যতা থেকে থাকে, তাহলে অত্যন্ত চিন্তাদায়ক ভিডিও। কোন ভিডিওর কথা বলছি আগে দেখাই, তারপর বিশদ আলোচনায় আসছি। দেখুন। কোনোদিনও মনে করবে না বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স না না কি হবে সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে দাদা। 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি আন্দোলন না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফার্দার ইস্যুটা কী হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফার্দার ইস্যুটা কী হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করছে, মনে পড়ছে? একদম না, বডি না পড়ছে কোনোদিনও মনে করবে না বডি পড়তে। ভাইরাল ভিডিও নিয়ে তো কথা হবে, কিন্তু তার আগে এই যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, সেমিনার হল চত্বর জুড়ে সেদিন সবাই কি করছিলেন, যেখানে তিলোত্তমার সঙ্গে ঘটনার পর তার সেমিনার হল ছিল না, রূপান্তরিত হয়েছিল ক্রাইম স্পটে? আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখবো। জবাব চাই, জবাব দেবে সিবিআই। 5 দিন পর পাওয়া কেসে সম্পূর্ণ দায় সিবিআই এর। আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখবো। যেখানে ন্যায় সংহিতা সেকশন 72 অনুসারে 2 বছরের জেল হওয়ার কথা, বারংবার 9বার তিলোত্তমার নাম নেওয়া সত্ত্বেও গ্রেপ্তার করা হয়েছিল না কেন সন্দীপ ঘোষকে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, দায় ঠেলাঠেলির ভিড়ে তিলোত্তমা বিচার পাবে তো? কেন এই প্রশ্নগুলো করছি তা আগামী 1 ঘন্টায় আপনারা বুঝতে পারবেন। তার কারণ যাবতীয় জলঘোলা পরিস্থিতি তো সৃষ্টি হয়েছে, ঘোলা জলে অনেকেই মাছ ধরারও চেষ্টা করছে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের এবং তার সঙ্গে সঙ্গে সিপিআইএম এবং তার সঙ্গে সঙ্গে বিজেপিরও। প্রত্যেকের দিলে দায় ঠেলাঠেলি করছেন, কিন্তু প্রসঙ্গক্রমে আমরা সবাই হয়তো আসল মূল বিষয়গুলো ভুলে যাচ্ছি। তা হলো তিলোত্তমা। আর ঠিক এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টা আলোচনা পর্ব রাখবো আপনাদের সামনে। অনেক আলোচনা, অনেক প্রসঙ্গ উঠে আসবে, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন মাননীয় অনিন্দ্য সিনহা, তৃণমূল সমর্থক। অনিন্দ্যবাবু, এই প্রথমবার আপনি ট্রাইব টিভি বাংলায় আসলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের এই শোতে। তার সঙ্গে সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় কেতন জয়সওয়াল, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছে মাননীয় স্নেহায়ন সরকার, বিজেপি সমর্থক। কিছুক্ষণের মধ্যেই জুড়বেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। অনিন্দ্যবাবু, আপনি প্রথমবার এসছেন, আপনাকে প্রথম প্রশ্নটাই রাখবো। রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আগামীকাল ছাত্র সমাজের আন্দোলন, ভয় লাগছে কি আপনাদের?
আমার তো ভয় লাগছে। প্লিজ আনমিউট। ভয়টা বলুন বলুন। আমার তো ভয় লাগছে। ভয় লাগছে কেন জানেন? ভয় লাগছে যে জঘন্যতম নিকৃষ্টতম যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তদন্ত যেন অন্যদিকে সরে না যায়। আমার ভয় লাগছে। আমার ভয় লাগছে যারা যারা ওই নির্যাতিকাকে ধর্ষণ করেছে এবং হত্যা করেছে তারা যেন পালিয়ে না যেতে পারে। আমার ভয় লাগছে। সিবিআই মানে তদন্তের নামে, আমরা তো ঘর পোড়া গরু আগে থেকে দেখি, তদন্তের নামে দীর্ঘদিন দিনের পর দিন তদন্ত চলেছে, তদন্ত আর শেষ হয়নি। আমার ভয় সেখানেই লাগছে রে, সিবিআই এই তদন্ত শেষ করতে পারবে তো? আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে রাস্তায় নেমেছেন এবং বলেছেন যে জঘন্যতম ঘটনা ঘটেছে তার তদন্ত শেষ হোক। আজকে আমি দেখছিলাম সবাই উই ওয়ান্ট জাস্টিস বলছে। আর জাস্টিসটা দেবে কি? ওটা কি গাছের ফল? জাস্টিসটা কে দেবে? জাস্টিস দেবে হচ্ছে বিচারপতি, কোর্ট। কিসের বেসিসে দেবে? তদন্তের বেসিসে দেবে। তাহলে তদন্ত কারা করছে? সিবিআই করছে তদন্ত, সুপ্রিম কোর্ট রয়েছে ওখানে। আর দেখছি এখানে কিছু বিরোধী রাজনৈতিক দল ও কিছু দুষ্কৃতী লোক তারা রাস্তায় নেমে পড়েছে। আমার ভয় লাগছে অঞ্জন, সত্যি আমার ভয় লাগছে যে ওই আমার বাড়ির মেয়েটা যে ধর্ষিত হয়েছে তিনি বিচার পাবেন তো? এই ভয় তো নিশ্চয়ই লাগছে। অরিন্দম, আপনার সামনে অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা পর্ব রাখবো, কিন্তু তার আগে যে ভয়ের কথা আপনারা বলছেন সিবিআই তদন্ত করবে, তার নেপথ্যে যে কিছু থাকুক না কেন, এবং তারপরে বিচারপতি তার বিচার করবেন। খুব ভালো কথা, খুব সত্যি কথা, মানছি কিছুক্ষণের জন্য। আমি একটা ছবি আপনাদের সামনে আগে রাখি, তারপর এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা গভীরে যাব। দেখুন ছবিটা, দেখুন সেমিনার হলের সেই দিনের ছবি আপনাদের সামনে রাখছি, যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যদিও বা আবারও বলছি, ডিসক্লেমার দিচ্ছি, ট্রাইব টিভি বাংলা এই ছবির এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, কিন্তু তা সত্ত্বেও যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে তা অত্যন্ত চিন্তাদায়ক। দেখুন ছবিটা, দেখুন ছবিটা রাখার চেষ্টা করছি আপনাদের সামনে। সেমিনার হলের 9 আগস্ট সেদিনের ছবি আপনাদের সামনে রাখছি। আরজিকর মেডিকেলের সেমিনার হলের এই ছবি আপনাদের সামনে রাখছি। দেবাশিস সোম সেখানে রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়, রয়েছেন সঞ্জীব মুখোপাধ্যায়, তার সঙ্গে সঙ্গে রয়েছেন শান্তনুবাবু। আমার সঙ্গে জুড়ে রয়েছেন অনিন্দবাবু, আর কিছুক্ষণের মধ্যে জুটছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমি ঠিক এই জায়গা থেকেই স্নেহায়নবাবুর কাছে চলে যাব। স্নেহায়নবাবু, অনিন্দবাবু বলছেন যে জবাব দেবে সিবিআই, এবং তারপরে সিবিআই তদন্ত করবে এবং তারপরে বিচারপতি জাস্টিস দেবেন। সত্যিই তো, ঠিকই তো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেমিনার হলের একদম পয়েন্ট আউট করে 51/32 ফিট এই রেশিও ধরে, জ্যামিতি ধরে সত্যি কি আর কিছু তথ্য প্রমাণ সেখানে থাকতে পারে? স্নেহায়নবাবু, দেখুন বিষয়টা হচ্ছে যেখানে ক্রাইমটা হয়েছে সেই জায়গাটাকে বলা হয় প্লেস অফ অকারেন্স, ঠিক আছে? এবং প্লেস অফ অকারেন্সে এই ভিডিওটা যেরকম আপনারা বলছেন সত্য মিথ্যাটা আপনারা যাচাই করেননি, তো যদি এই ভিডিওটা সত্যি হয়, এখানে দেখা যাচ্ছে যে ওই যে পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশ আরজিকরের মধ্যে, সেই পুলিশ ফাঁড়ির ওসি ওখানে অলরেডি পৌঁছে গেছেন। তাহলে পুলিশ ফাঁড়ির ওসি পৌঁছে গেলে একটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেটা প্রথম কাজ, আপনি যে কোনো প্রাক্তন পুলিশ কর্তা বা যারা এরকম ইনভেস্টিগেশন করেছে তাদেরকে জিজ্ঞাসা করে দেবেন, ফার্স্ট কাজ হচ্ছে প্লেস অফ অকারেন্সটাকে সিল করে দেওয়া। কেন সিল করে দেওয়া? এই যে এত লোক ঘোরাঘুরি করছে, এর ফলে ধরে নিন ওইখানে কার কার ফিঙ্গারপ্রিন্ট ছিল, এই মানুষগুলো ধরে নিন তো এরা তো কেউ টেকনিক্যাল মানুষ না, এরা তো কেউ ভুল করে কোথাও হাত দিয়ে দিতে পারে। তাহলে যে আসল যারা অপরাধী তাদের ফিঙ্গারপ্রিন্ট আর এদের ফিঙ্গারপ্রিন্ট আপনি দুটোকে ডিফারেন্সিয়েট করবেন কোথা থেকে? এই সেমিনার রুমটার মধ্যে তো অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট আপনি পেয়ে গেলেন, তাই না? এবং সেইখানে এই যে তথ্য লোপাটের কথা উঠছে, এখানে টোটাল প্রায় মানে আমরা জানি না, প্রায় 25-30 জনের মতো প্রেজেন্ট। হ্যাঁ, তো সেইখানে এতগুলো লোক এরা কি করতে গেছিল? যেখানে ঘটনাটা ঘটবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ওখানে পুলিশের কাজ। ওখানে তো আপনার কোনো আইনজীবী, কোনো আত্মসহায়ক, তাদের তো কোনো ওখানে কাজ নেই। তাহলে আমরা যে প্রথম থেকে প্রশ্নটা করে এসছি যে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে, ঘটনাটায় আসল দোষীদের চাপা দেওয়া হচ্ছে, যদি এই ভিডিওটা সত্যি হয়ে থাকে
তাহলে কিন্তু আর নতুন করে আমাদেরকে বলার দরকার নেই। এই ভিডিওটাই কিন্তু আমাদের যে দাবি, তার দাবির সপক্ষে কথা বলছে। আমি জানি এখানে নিশ্চয়ই অনিন্দ্যবাবুর কিছু বলার থাকবে। আমি একটু অনিন্দ্যবাবুর কাছ থেকে এসেই কেতনবাবুর কাছে চলে আসবো। অনিন্দ্যবাবু, দেখুন টিম সেখানকে আমি একটা কথা মনে করি যে বাজার থেকে পরে বলে দেওয়া হয়েছে যে ঘরটি ছিল, ঘরটি 51 ফুটের ঘর, 51 ফুটের মধ্যে 40 ফুট কার্ডেন করে দেওয়া হয়েছে, যেতে দেখা যাচ্ছে সেটি বাকি অংশটুকু 11 ফুটের মধ্যে। অতএব লালবাজার থেকে বলে দিয়েছে, এবং সিবিআই একবারের জন্য সুপ্রিম কোর্টকে বলেনি যে কথা বলেনি, একবার একটা আমাদের সিম্পল প্রশ্ন, কথা হচ্ছে সিবিআই অনেক পরে, যখন ঘটনাটা ঘটেছে তখন কিন্তু সিবিআই ছিল না। তুমি যেটা বলছো, চলো তর্কের ক্ষেত্রে আমি মেনে নিলাম যে 40 ফিটটা হয়তো তারা কর্ডন করে দিয়েছে, বাট এটা পুলিশ কি করে জানলো যে ওই 40 ফুটের মধ্যেই ক্রাইমটা হয়েছে? ক্রাইমের কোনো সবুত বা ক্রাইমের কোনো সূত্র সেটা বাকি ঘরের মধ্যে লুকিয়ে নেই। ওই ঘরের মধ্যে অন্য লোক ঢুকবে কেন? শুধু যারা ইনভেস্টিগেশন করছে তারা থাকবে। এত লোকের কি প্রয়োজন ছিল এই ঘরটার মধ্যে সেই সময়? একদম আমি বলি, ওই ঘরের মধ্যে আমি তো বলছি যে ঘটনাটি ঘটেছে, পুরো ঘরটা বন্ধ করে দিলে ভালো হতো। কিন্তু আমি দেখতে চাই সিবিআই এটা বলুক যে হ্যাঁ তদন্ত ট্যাম্পারিং এর জন্য কিছু হয়েছে কি হয়নি, বা এরা করেছে, কারণ সিবিআই তো তদন্তটা করছে ভাই। আবার একটা কথাই বলি, আমরা কিন্তু সবাই চাইছি, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, সবাই চাইছি যে নক্করজনক ঘটনাটি ঘটেছে তার একটা বিচার হোক, তার দোষীরা সাজা পাক, সে যত তাড়াতাড়ি পাক তার সোজা। আজকে বলে তো ভাই, কান্দুনিতে সে জঘন্যতম ঘটনাটি ঘটেছিল, আজও সুপ্রিম কোর্টে তার কেস চলছে। তোমার কি মনে হয় না সেই কান্দুনির মেয়েটা জাস্টিসের জন্য আর এখনো বসে আছে? আমি চাই না এই জিনিস বারবার চলুক, তার জন্য মুখ্যমন্ত্রীকে জানিয়েছে যে আরো কঠোরতম আইন তৈরি করা হোক, যাতে এই ধরনের জঘন্যতম ঘটনা যেন না ঘটে যায়। এটাই আমার বলা। বেশ 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 অনিন্দ্যবাবু, আসবো আপনার কাছে, কিন্তু তার আগে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, পরিচয় পর্বে একটু আসবো। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন কেতন জয়সওয়াল, কংগ্রেস সমর্থক, জুড়ে রয়েছেন অনিন্দ্য সিনহা, তৃণমূল সমর্থক, জুড়ে রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপির সমর্থক। আমি সরাসরি কেতনবাবুর কাছে আসছি আগে। কেতনবাবু, অনিন্দ্যবাবুর কথা অনুসারে কামদুনিতে যিনি রয়েছিলেন, কামদুনিতে যিনি ভিকটিম ছিলেন, তিনিও কাঁদছে। তার মধ্যে এটা প্রকাশ পেল যে সব মেয়েরাই কাঁদছে যারা যারা ভিকটিমাইজড। আমার প্রশ্ন এই ক্ষেত্রে একটু আলাদা। কামদুনির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, আরজি করের ক্ষেত্রে সেম ঘটনা ঘটেনি। আরজি করের ক্ষেত্রে প্লেস অফ অকারেন্স উইথ ঘটনাটি ঘটেছিল হাসপাতালে 34 ঘন্টায় ডিউটিরত অবস্থায় একজন মহিলার সঙ্গে। দুটো সেম জিনিস নয়। তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এই প্রসঙ্গ খাটে কেতনবাবু? দেখুন, এই ঘটনাটা একটা ধিক্কারজনক একটা ঘটনা হয়েছে। ঘটনা হওয়ার চেয়ে মানে যতটা আমাদের মাথা হেট হয়ে যায়নি বা আমাদের যে মানে দুঃখের মধ্যে আমরা আছি সে ঘটনা নিয়ে, তার থেকে বেশি তারপরে আমরা যেগুলো দেখে আরো আমাদের মনের ভেতরে যে ক্ষোভটা বাড়ছে, যে সরকারের যে আচরণ, মুখ্যমন্ত্রীর যে আচরণ, যে কথাবার্তা, সরকারি দল অর্থাৎ তৃণমূলের যে নেতা মন্ত্রীদের যে কথাবার্তা, সেই কথাগুলো শুনে কিন্তু একেবারেই মনে হচ্ছে যে তারা এখানে একটা জঘন্য একটা রাজনীতি করছে। তারা নিজেদের ব্যর্থতা লোকাতে, নিজেদের লোকের ইনভলভমেন্ট এখানে যেগুলো রয়েছে, বা যে একজন ধরা পড়েছে সেও তো তাদেরই লোক। এবার এগুলোর থেকে মানুষের এটা মানে দৃষ্টিটা একটু ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব নাটকগুলো করছে। এবার বিষয়টা আমাদের স্পষ্ট দেখতে হবে যে ঘটনাটা হলো, মাননীয় সুপ্রিম কোর্টও যে প্রশ্নগুলো তুলছেন, যে প্রশ্নগুলো আপনাদের মতো দক্ষ সাংবাদিকরা প্রতিদিন প্রতিনিয়ত তুলছেন, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা রাজনীতির ছাত্র, আমরাও সে প্রশ্নগুলো তুলছি, যদিও তাদের উত্তর পাচ্ছি না। যে এক তো সে ঘটনা হওয়ার অনেক ঘন্টার পর সেখানে একটা ডায়েরি বা এফআইআর হচ্ছে, সেই ঘটনার যে প্লেস অফ অকারেন্স সেটাকে মানে সিকিউর করা হচ্ছে না, বা সেটা অনেক পরে করা হচ্ছে, বা কিভাবে করা হচ্ছে যে এতগুলো লোকের মেলা, এখানে অনেকগুলো মানে এরকমও লোক আছে যাদের সেখানে থাকার কথা না, বা যারা আইনত সেখানে যেতে পারে না। এখানে অনেক এরকমও লোক আছে যারা আরজি করের সাথে কোনোভাবে যুক্ত নয়। সেই আমার যে বোনটা যে যার খুন হয়েছে,
তার সাথেও কোনো যুক্ত নয়, তার ফ্যামিলির লোকও নয়, কিন্তু তারা সেখানে কি করছে? এই লোকগুলোর মধ্যে একজন এমনও আছে, কি সোম যেন নামটা, যে এখন সিবিআই এর জেলে মুখে যাচ্ছে, যে নাকি একেবারে দেবাশিস সোম, সে নাকি একেবারে মানে ওই রাইট হ্যান্ড, ওই মানে ওই যে আমাদের মুন্না ভাই আছে, কি নাম ওর, সন্দীপ ঘোষ, তার নাকি সার্কিট, তার সার্কিট মানে তার একেবারে রাইট হ্যান্ড, সেই লোকটা ওখানে, সে নাকি আবার ফরেন্সিকের বিশেষজ্ঞ বোধহয়। তো সে ওখানে গিয়ে কি করতে গেছিল? যে ওকে কি পুলিশ ডেকেছিল সেখানে আধিকারিক ভাবে গেছিল, নাকি ওই ফরেন্সিক যেহেতু সে জানে, সে দেখতে গেছিল যে কোথায় কোথায় কি এভিডেন্স আছে, সেকে কিভাবে ট্যাম্পার করা যায়, ধুয়ে দেওয়া যায়, মুছে দেওয়া যায়। তারপরেই আমরা দেখলাম দেয়াল ভাঙা হচ্ছে। তারপরে এই সব করার পর একজনকে ধরা হলো, তাদের লোক, সে তাদেরই লোক, কি রায় যেন এবার। তারপরে মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন যে আমার রোববারের মধ্যে পুলিশ যদি এই ম্যাটারটা কিনারা না করে, তাহলে আমরা সিবিআই হাতে হস্তান্তর করবেন। এবার উনি, আমরা তো যেগুলো দেখি বা আমাদের যেগুলো এক্সপিরিয়েন্স, যে এই ধরনের যেগুলো প্রশাসনিক যেগুলো নির্দেশ, সেগুলো কিন্তু এইভাবে প্রকাশ্যে যায় না। উনি আসলে বলতে চেয়েছেন যে রোববার অব্দি সময় আছে বন্ধুরা, পুলিশের লালবাজার সবাই মিলে, গোয়েন্দা বিভাগ বা যত ফরেন্সিক আছে, আপনারা মিলে খুব তৎপরতার সাথে সেখানে তথ্যগুলো কালেকশন করুন, কালেকশন করে সেগুলো নষ্ট করে দিন, কারণ রোববারের পর সিবিআই কে আমরা দেবো। এবার ঘটনা চক্রে কি হলো, যে কেসটা গেল কোর্টে, কোর্ট কি করলো, যে রোববার অব্দি ওয়েট না করে তার আগেই দিয়ে দিল, সেটা হচ্ছে সিবিআই কে। এবার সরকার একটা ঝামেলায় পড়লো, যে আমরা তো মোটামুটি চেষ্টা করেছি এভিডেন্স গুলোকে মানে টেম্পার করার বা মুছে দেওয়ার, কিন্তু হয়তো এখনো কিছু থেকে গেছে। তো কি করা যায় না, তারা কি করলো, এই যে আমরা যে মাতৃশক্তি যে একটা আন্দোলন ঠিক মানে স্বাধীনতার প্রাক মুহূর্তে যে ডেকেছিলেন, সেখানে দেখবেন খুব মানে ফ্যাক্টফুলি দেখবেন যে ঠিক যেই টাইম স্প্যানটা, যেই সময়টা তারা আন্দোলনের মঞ্চ থেকে সরে রাস্তায় নেমেছেন, সেই সময় তৃণমূলের হুলিগানসরা সেখানে একটা বড় মব ঢুকে যায়, ঢুকে গিয়ে তছনছ করে দেয়, সেখানে গিয়ে ওই এভিডেন্সের সাথেও সেই জায়গাটাকে তছনছ করে দেয়, যাতে বাকি যদি কোনো এভিডেন্স থেকে থাকে সেগুলো যেন নষ্ট হয়ে যায়। হয়ে গেল, তার দুদিন, তার পরের দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন, কেন কি হলো, সিবিআই কিছু করছে না, সিবিআই কিছু করছে না, সিবিআই কিছু করছে না। অর্থাৎ এই জঘন্যতম একটা ঘটনা, তার থেকে আরো বড় জঘন্য কাজ করেছে এই রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন। এটা আমরা একেবারে ধিক্কার জানাচ্ছি। এখনো আমরা আশাবাদী যে সিবিআই যদি তৎপরতার সাথে, যদি দক্ষতার সাথে, যদি সদিচ্ছার সাথে যদি ইনভেস্টিগেশনটা করে, এখানে অনেক কিছু পাওয়া যাবে। আর আপাতত যে একজন তৃণমূলের লোককে পাওয়া গেছে, যে অ্যারেস্টেড আছে এই কেসে, ওই সিভিক ভলেন্টিয়ার, তাকে জেরা করে তাদেরকে যদি ঠিকঠাক ভাবে জেরা করা যায়, তাহলে হয়তো আরো যারা ঘটনার সাথে জড়িত আছে তারা কিন্তু বেশ বেশ আমি 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 ঠিক এই জায়গাতে সুকান্ত বাবুর কাছে চলে আসবো। সুকান্ত বাবু, যে বিষয়ে কথা বললেন কেতন বাবু বলছেন যে সঞ্জয় রায়ের কথা। সঞ্জয় রায় তো নিজের বক্তব্য ডে বাই ডে চেঞ্জ করছেন। তিনি লালবাজারে একরকম কথা বলছেন, সিবিআই এর কাছে আরেক রকম কথা বলছেন। তিনি বলছেন তাকে ফাঁসানো হচ্ছে, সিবিআই ধরবে তো ধরবে, কাকে ধরবে? এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে যে খড়ের গাদাতে ছুঁচ খোঁজার মতো অবস্থা। সুকান্ত বাবু, অঞ্জন, আমাকে শোনা যাচ্ছে? একেবারে স্পষ্ট, বলুন। হ্যাঁ, না, আমি যেটা বলছি যে এই সঞ্জয় রায়, যাকে ওই 9 তারিখ ঠিক এই আরজি কর মেডিকেল কলেজের করিডোরে ঠিক ভোর 4:03 দেখা গিয়েছে, তার সিসিটিভি ফুটেজ রয়েছে। এবার যে নির্যাতিতার কাদম্বরীর যে মা, তিনিও বলছেন যে সঞ্জয় রায় এর জন্য দায়ী নয়, তার মোবাইলে এটা রহস্য রয়েছে। এবার ঘটনা, দেখো, ঘটনার পরম্পরায় আমরা দেখলাম যে সিট গঠন হয়েছিল, সেই সিটের এখন কোনো গুরুত্ব নেই, কারণ যেহেতু সিবিআই আর্থিক দিকটাও তদন্ত করছে এবং ইডিকেও নিশ্চিত পরবর্তীতে যুক্ত করা হবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন সিটের গ্রহণযোগ্যতা যেমন নেই। এবার সিবিআই এর সমস্যাটা অন্য জায়গায়। সিবিআই তদন্ত করছে, অঞ্জন, যে তুমি যে বললে, মানে সিবিআই টা অনেকটাই আমাকে ভুলাইয়ার মতো মনে হয়, কারণ সিবিআই ট্র্যাক রেকর্ড যদি তুমি দেখো, তা কিন্তু অত্যন্ত নিরাশাজনক। তুমি সিবিআই ট্র্যাক রেকর্ড কেন বলছি এত কিছু কথা, আমি কনভিকশন রেট কোথাও যাচ্ছে, বারবার প্রতিটা তদন্তে পরে তারা কোনো কনক্লুশনে আসতে পারছে না। এর কারণ যদি অনেকে বলছে যে অনেক তদন্ত পেন্ডিং রয়েছে, আমরা কি করব? একটা এত বিখ্যাত একটা তদন্তকারী সংস্থা
আমি কোনো মানে বলছি না নিজের দেশের তদন্তকারী সংস্থা আমাদের গর্ব হওয়া উচিত, কিন্তু তারা যদি দিনের পর দিন যে কোনো ঠিক যেমন গর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজার পুলিশ বা কলকাতা পুলিশের জন্য করেন না, আমি এক প্রসঙ্গে বলছি না, এটা একটা একদম স্পর্শকাতর বিষয়। আমার মতে সিবিআই হোক, সিআইডি হোক, যাই হোক, স্কটল্যান্ড ইয়ার্ড হিসেবে আমাদের পুলিশকে ইয়ে করা হোক, মানে কি বলবো, সেই নিয়ে হাসাহাসি করা হোক, কিন্তু আমরা তো চাই যে নির্যাতিতা তার যেন মানে বিচার পায়, সে ন্যায় বিচার। এবার ন্যায় বিচার কখন পদদলিত হয় অঞ্জন জানো? মানে যখন এই বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা যদি অন্তত, আমি জানি সিবিআই যখন তদন্ত নিয়েছে তার আগে অনেক কিছু বিষয় রয়েছে, যেমন বিভিন্ন এভিডেন্স টেম্পার্ড করার বিষয়, কারণ যেখানে হচ্ছে যে ঘটনা ঘটেছে সেই ক্রাইম সিনের অনেকটা বদলে গিয়েছে, এই ধরনের অভিযোগ রয়েছে, কিন্তু কোথাও যেন সিবিআই বারবার এই ইন্টারোগেট করেই যাচ্ছে। এবার আমি বলছি এটা করা উচিত, কিন্তু কোথাও গিয়ে সন্দীপ ঘোষের এর সঙ্গে যুক্ত থাকার এখনো কোনো খুব মানে এমন কোনো প্রমাণ কিন্তু তাদের কাছে। তারা আর্থিক দিক বিষয়গুলো বলছে, যে যেমন তোমরা দেখতেই পারো আরজি করে ক্যাফেটেরিয়া তৈরি হয়েছে, 2টো শৌচাগার তৈরি হয়েছে, যেটা স্বাস্থ্য দপ্তরের থেকে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। এবার সেই আর্থিক দিকটা তদন্তের জন্য কিন্তু সিবিআইয়ের দিকে এই যে যারা রাস্তায় নেমেছে, শুধু মহিলারা না, আবাল বৃদ্ধা বনিতা, তাদের দাবির প্রতি কিন্তু সিবিআই ন্যায় বিচার করতে পারবে কিনা, কারণ 17ই সেপ্টেম্বরের মধ্যে তাদের কিন্তু রিপোর্ট দিতে হবে। এবার যে ভিডিওটা ভাইরাল হচ্ছে তুমি দেখাচ্ছ, এই ভিডিওগুলোর আমার প্রশ্ন একটা জায়গায়, যে যখন পুলিশ প্রশাসন বা এই যে দুটো, যেটা সবচেয়ে বিষয় যেটা হয়েছে আমার কাছে অত্যন্ত বেদনার, একদিকে 10টা 10 মিনিটে তখন জেনারেল ডায়েরি হয়, তারপর ঠিক 11:30টার সময় বলা হয় যে কোনোভাবে যে মৃত্যু হয়েছে তার রিপোর্টটা বদলে যায়। আমি এখানে বলতেই চাইছি না কিন্তু সেটা কিভাবে সম্ভব যে এতটা সময় লেগে গেল, এবং এই যে ক্রাইম সিনটার যে পরিবর্তন হয়েছে বা হয়নি, কারণ ওই পাশেই কিন্তু একটা ঘর ভাঙা হয়েছে। এবার প্রশ্ন যে এত তাড়াতাড়ি সংস্কার, আমি বেশ সুকান্তবাবু, আপনি যে ছবিটার কথা বললেন যে পাশে একটি ঘর ভাঙা হয়েছে, ওই ছবিটা একবার দেখাই আপনাদের। দেখুন পিসারকে বলবো সেই ছবিটা একবার দেখাতে। দেখুন এবার এখানেও একটা বড় সড়ো প্রশ্ন রয়েছে সুকান্তবাবু, যদিও বা এই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। কেন বলতে হচ্ছে তার কারণ অনেকেই এরকম প্রসঙ্গক্রমে বলছেন যে এটা আদতেও সেই রুম নয়, এই রুমের সঙ্গে সেই রুমের সেমিনার হলের কোনো সম্পর্ক নেই, এভিডেন্সের কোনো সম্পর্ক নেই, অনেকেই বলছেন। সুকান্তবাবু, আপনিও কথা প্রসঙ্গে এই রুমের কথা বললেন। আমি এই প্রসঙ্গটাই এলাম যে এখন কিন্তু অনেকটা ধাঁধার মতো, আমি ভুলভুলাইয়া কেন বলছি, যে কোথাও গিয়ে এই যে হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে না, সেটা হতে পারে যে আমাদের প্রশাসনের সঙ্গে সিবিআর হতে পারে। এতে কিন্তু জানো সবচেয়ে বড় হচ্ছে নির্যাতিতার, যেটা কামদুনির কথা বললে, এরকম প্রচুর ঘটনা রয়েছে, আমি নামগুলো নিতে চাইছি না। যে বলে না, যদি আমি কোনো বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা কিন্তু প্রসঙ্গ বারবার আসে, ইফ দ্য ল্যাম্প অফ জাস্টিস গোজ আউট ইন এ ডার্কনেস, হাউ গ্রেট ইজ দ্য ডার্কনেস। ন্যায় বিচারের প্রদীপ যদি নিভে যায়, সে অন্ধকার তমসাচ্ছন্ন হয়, এবং জাস্টিস ডিলেইড মানে জাস্টিস যদি ডিলেইড করা হয় তাহলে জাস্টিস ডিনাইড হয়ে যায়। সেই জাস্টিসকে আমরা কবে দেব? কারণ একটা মা বাবা তার মেয়েকে হারিয়েছে, যে মেধাবী। আমার প্রশ্ন এই জায়গায়, আমি তৃণমূল, বিজেপি, সিপিএম কিচ্ছু বুঝি না। আমার প্রসঙ্গ হচ্ছে যদি এই এভিডেন্স টেম্পার্ড করাই হয়, বা আমরা যদি পরবর্তীকালে পলিগ্রাফ টেস্ট এগুলোর উপর খুব একটা বিশ্বাস কিন্তু অঞ্জন রাখা যায় না, কারণ পলিগ্রাফ টেস্টের অনেকগুলো নির্ধারক আছে, যে ব্যক্তির উপর এটা টেস্ট হয়, যে কতটা ঘর্মাক্ত হয়েছে, সে তার শ্বাস প্রশ্বাসের গতি কেমন ছিল, এগুলো সব টেন্টেটিভ বিষয় থাকতে পারে। কারণ উনি নিজে ডাক্তার, যে কোনো সময় তার এই সেলফ কন্ট্রোল ব্যাপারটা থাকে। হয়তো এটা বলা হয় যে বিভিন্ন ড্রাগ মিশিয়ে দিয়ে, মানে যেগুলো হচ্ছে মানে উপকারী ক্ষেত্র, আমি বলছি না যে ড্রাগগুলো ক্ষতি করে সেগুলো না, আমি সেই ভাষাগুলো আমি জানি না ডাক্তারি পরিভাষায় কি বলে, কিন্তু আদৌ সেখান থেকে কি কোনো বিষয় আসবে? একেবারে সুরিত দে 2006 সালে 18ই ডিসেম্বর যে তাপসী মালিকের ঘটনা ঘটেছিল, সেও কিন্তু এইরকম ক্লেম করেছিলেন যে তাকে রাসায়নিক দ্রব্য এই পলিগ্রাফ টেস্টের সময়তেই যে রাসায়নিক দ্রব্য দেওয়া হয়েছিল, তার জন্য তার এই সমস্যা হয়েছিল এবং তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই কথা সুরিত দেও বলেছিলেন 2006 সালের 18 ডিসেম্বরে তাপসী মালিকের ঘটনা অনুসারে। সুকান্ত বাবু, আমি সেটাই বলছি যে কোথায় বিশ্বাস কাকে করবে।
এবার যদি আমি বলি যে সিবিআই কে আমি একদম মানে একদম অন্ধভাবে বিশ্বাস করবো, তাহলে তার এটা আমার বলা হতে পারে যে এভিডেন্স টেম্পার্ড হয়েছে, সব হোক না কেন। সিবিআই যে দুধে যারা আধিকারিক আছে তাদের কাছে কিন্তু এমন কিছু নয়, মানে অনেক অনেক কেস আমরা দেখেছি যেগুলো সলভ হয়েছে, এগুলো সলভ হয়ে তার জন্য সময় সিবিআই কে সময় দিতে হবে, সময় দিতে হবে। আমি বলছি না সিবিআই যারা আধিকারিক রয়েছে তারা অধিকারে বলছে আধিকারিক এবার আধিকারিক এবার স্থানীয় প্রশাসন যদি না পায় সিবিআই যদি না পায় সিবিআই আপনাকে আপনাকে দেখে পশ্চিমবঙ্গের বাড়িতে দেখে বলা হচ্ছে এবার ঘটনা হচ্ছে তার সিবিআই কে তার আগের যে গৌরব যে ঋতু গৌরব আরে উদ্ধার করতে পারে কিনা এটা প্রশ্ন। আমার কাছে আরো বড় প্রশ্নটা এই যে নারীটা, সেই নারী নৃশংসভাবে তা করা হয়েছে যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না, তার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি না হলে আজকে তো এই যে কোচবিহারে এমজিএম মেডিকেল কলেজ নিয়ে একটা বড় অভিযোগ সামনে আসে। বেশ সুকান্তবাবু আসবো, ঠিক এই বিষয় নিয়ে ছাত্র সমাজ একেবারে বিক্ষুব্ধ হয়েছেন, এমনটা ছাত্র সমাজের দাবি। এবং উল্টো দিকে ছাত্র সমাজ আদতেও অন্য কোনো রাজনৈতিক মহলের ইন্ধনে এই কাজগুলো করছে এমনটাও বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমি ঠিক এই জায়গাতে সুকান্ত মজুমদার কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন একবার আপনাদের সামনে আসছি, তারপরে অনিন্দ্যবাবুর কাছে চলে আসবো। দেখুন, ছাত্রদের দ্বারা একটি নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাজো রব। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে যত না ব্যারিকেড লাগানো হবে বর্ডারে, তার থেকে বেশি ব্যারিকেড রাজ্য পুলিশ লাগাচ্ছে। এবং রাজ্য পুলিশের তরফ থেকে বারবার এই আন্দোলনে ছাত্রছাত্রীরা যেন না আসে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং বলা হচ্ছে এর পেছনে নাকি চক্রান্ত চলছে, সেখানে নাকি কিছু লোক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলানো হচ্ছে, পুলিশের তরফ থেকেও বলানো হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। দেখুন, ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার দায়িত্ব হচ্ছে পুলিশের। আইজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব প্রেস কনফারেন্স করে না, তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা। সমস্যা হচ্ছে এখানে আইজি আইন এবং শৃঙ্খলা পুরোটাই তো আইজি বেআইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে। এবং পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন, তার ভাইপো ভয় পেয়েছে, তাই ওই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছেন। নিজেদের সামনে এসে মোকাবিলা করার সৎসাহস নেই, তাই পুলিশকে সামনে করছেন, আইজি মনোজ বর্মা সাহেবকে সামনে করছেন, আইজিকে সামনে করছেন, অন্যান্য পুলিশ অফিসারদেরকে সামনে করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা আগেই বলেছি এই আন্দোলন বিজেপির আন্দোলন নয়, ছাত্র সমাজের আন্দোলন। বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে, শুধু এই আন্দোলন না, এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন বা নির্যাতিতার তিলোত্তমার ফাঁসি চাইবেন, এই দুষ্কৃতীদের ফাঁসি চাইবেন, তিলোত্তমার দুষ্কৃতী যারা আছে, তিলোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছেন তাদের ফাঁসি চাইবেন, তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন, তাদের সকলের আন্দোলনের প্রতি। আমি ঠিক এখানেই অনিন্দ্যবাবুর কাছে চলে আসবো। অনিন্দ্যবাবু, নিশ্চয়ই আপনার 14 তারিখের রাতটা মনে রয়েছে। 14 তারিখের রাতে 7000 হারমাদ বাহিনী, আমি একদম কোট আনকোট বলছি, হারমাদ বাহিনী তারা আসলেন, অফিসাররা বললেন, পুলিশ বললেন যে তাদের কাছে কোনো খবর ছিল না। আমার প্রশ্ন হচ্ছে, যখন আগামীকাল যেখানে 163 ধারার কথা বলা হচ্ছে, সেখানে শান্তিপূর্ণ মিছিলের কথা বলা হচ্ছে, সেখানে এত ব্যারিকেড, তখন সেদিন আপনাদের পুলিশ কিচ্ছু করতে পারলেন না। আর আজ গতকাল আগামীকাল যে ঘটনা ঘটবে, যে কর্মসূচি ঘটবে, তার জন্য এখন থেকে বিভিন্ন জায়গাতে ব্যারিকেড। অনিন্দ্যবাবু, কতগুলো কথা শোনা যাচ্ছে? একেবারে স্পষ্ট বলুন। আমি কতগুলো কথা আপনাকে বলি।
নিশ্চয়ই। আপনি 14 তারিখের কথা বললেন, 14 তারিখে সত্যি তো 14 তারিখে যে ঘটনা ঘটেছে পুলিশ তার ব্যর্থতা স্বীকার করেছে। পুলিশের কাছে এরকম ভাবে কোনো খবর ছিল না যে এত লোক চলে আসতে পারে, পুলিশও ভাবতে পারেনি, এই কথা পুলিশ কমিশনার বলছে। প্রতিবারই পুলিশের দেখা হবে এটা মেনে নেওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে এই ঘটনাটি ঘটার পরে আপনি দেখুন কিছু ভুয়ো, কিছু বললে ভুল হবে, অনেক ভুয়ো খবর বেরিয়ে গেছে। একটা উদাহরণ বলি, একটা অডিও শুনলাম, আমি সোমা বলছি, এই অডিও একটা কুৎসিত কথাটা বলতে শুরু করলেন, আমার ভেবে বলেন কি বলছেন এই, হঠাৎ দেখলাম সেই সোমা আর নেই, সোমার পোস্ট আর নেই, খুঁজে পাওয়া। যদি সত্যি কথা হতো তাহলে সিবিআই এর কাছে গেল না কোনো কথা বলতে। এইরকম প্রচুর ভুয়ো ইয়ে উঠে গেছে, ভিডিও বলুন অডিও বলুন। আজকে প্রথমে আপনি একটা ভিডিও দেখাচ্ছিলেন, যেখানে দেখে আমার গঙ্গাধর কয়ালের কথা মনে পড়ে গেল। ওরকমই একটা ভিডিও বিজেপি তরফ থেকে, মানে তৃণমূল কংগ্রেস বেরিয়েছিল যে বিজেপির গঙ্গাধর কয়াল সেই সময় রেকর্ডিং করেছে। এই যে আপনি যে ভিডিও এখন দেখা যাচ্ছে, আমার গঙ্গাধর কয়ালের কথা পড়ে গেল। দেখুন, শান্তিপূর্ণ আন্দোলন করুন। এই যারা যে আগামীকাল যারা এই আন্দোলনের ডাক দিয়েছে তাদের অস্তিত্ব সম্পর্কে আমি দেখছিলাম, দেখতে দেখতে ফেসবুক পেজে গেলাম। ফেসবুক পেজে গিয়ে দেখলাম এরা কাকে কাকে ফলো করে, এবিপি মানে ছাত্র সংগঠন যেটা বিজেপি তাকে ফলো করে, আরএসএস কে ফলো করে, বামদের ফলো করে। ফলো করাটা কোনো অসুবিধা নেই, করতেই পারে, কিন্তু আমার সমস্যা হচ্ছে এই ছাত্র সংগঠনের নাম করে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পথে নামিয়ে দিয়ে তার মধ্যে কিছু ঢুকিয়ে অশান্তি তৈরি করে মৃতদেহের রাজনীতি করতে চাইছে বিজেপি সিপিএম। না, আজকে তারা গণতান্ত্রিক ভাবে যদি পেরে না উঠে এইভাবে, আজকে আন্দোলনের ব্যাপার কি প্রথমে কি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এখন কি চাইছে, আমরা চেয়ার কি চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সুকান্ত এক্ষুনি আপনার এটা শুনছিলাম, সুকান্ত বলছেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাইবেন তার সঙ্গে আমরা আছি। একটা গণতন্ত্র ওই কথা বলা যায় গণতান্ত্রিক পদ্ধতিতে? অনিন্দ্যবাবু আমি মানছি, যদিও বা রাজনীতির প্রেক্ষাপটের মধ্যে আমি থাকতে চাইছি না, তার সত্ত্বেও একটু মনে করিয়ে দিতে চাইবো আপনাকে, 2007 সালে 2010 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের এগেনস্টেও তো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইনের কথা বলতেন নানান রকম ক্ষেত্রে, তাহলে সেটাও ভুল ছিল? ঠিক, আমরা যে কারণে রিজাইনের কথা বলেছিলাম সেখানে আপনি দেখেছেন নন্দীগ্রামের মতো একটা মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেখানে মানুষকে অনিন্দ্যবাবু এটা ভয়ঙ্কর ঘটনা নয়, একজন 34 ঘন্টা চিকিৎসা যিনি দিচ্ছেন, পরিষেবা দিচ্ছেন, তিনি কর্মরত অবস্থায় তার সঙ্গে ধর্ষণ হচ্ছে, তাকে খুন করা হচ্ছে, সেটা সিরিয়াস বিষয় নয়? শুধু নন্দীগ্রাম সিরিয়াস বিষয়? তাহলে অনিন্দ্যবাবু স্বাস্থ্যমন্ত্রীকে আপনি বলুন। ঠিক, আমি বলি এই ধরনের ঘটনা আমি বলছি না, জাস্টিফাই করছি না, আগেও ঘটেছে যেগুলো ঘটা উচিত ছিল না। আমরা দেখেছি ধানতলায় ওই বরযাত্রীরা যাচ্ছিল, সেই বাস থামিয়ে দিয়ে মহিলাদের সঙ্গে দর্শন করা হয়েছিল, তখন অনিতাদের কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করা হয়েছিল এবং তার ড্রাইভারকে হয়েছিল। সেই অনিন্দ্যবাবু আমি আবারও বলছি, আপনি জাস্টিফাই করছেন না, আপনি বলছেন, কিন্তু আপনি উদাহরণগুলো ঠিকই টানছেন। আমার প্রশ্ন শুধুমাত্র একটা জায়গাতেই, বাম আমলের এই যাবতীয় বিষয় যতগুলো আপনি তুলছেন অক্ষরে অক্ষরে সঠিক, আপনি কিছু ভুল বলছেন, আমি মেনে নিচ্ছি তর্কের খাতিরে। সাধারণ মানুষ এইসবের থেকে বিরতি পাওয়ার জন্যই তো আপনাদেরকে নিয়ে এসছেন, তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি কেন হবে? আমি তো সেটাই বলছি, আসছি সেখানে। আচ্ছা, আপনি বাম আমলের কথা বলছেন, আপনি বলতো হাতরাসের কথা, আপনি বলতো উন্নয়নের কথা, হাতরাসের কথা, আপনি বলতো মণিপুরের কথা, এ কথা তো আপনি ভুলে যাবেন। আপনি বলতো মণিপুরের কথা আবারও তোলা হচ্ছে। না, আমি বলি 2 মিনিট, আমি বলছি মহারাষ্ট্রের বদলাপুরে 2 দিন আগে 4 বছরের 2টি বাচ্চাকে সেখানে তো কেউ বলছে না, সেখানে তো নিশ্চয়ই বলা হচ্ছে না, নিশ্চয়ই ধর্ষণ যেখানেই হোক। না অনিন্দ্যবাবু
না 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 অনিন্দ্যবাবু আবারও বলছি, আমার প্রশ্ন ধর্ষণ যেখানেই হোক, ধর্ষণ নিকার্যজনক, কিন্তু প্রশ্ন যে বলুক একনাথ সিন্ধের পদত্যাগ চাই। আমি এখানে স্নেহান বাবুর কাছে আসবো। স্নেহান বাবু, আমি প্রথমে বলি আপনাকে অঞ্জন বাবু, হাতরাস বলুন, উন্নাও বলুন, মণিপুর বলুন, কিংবা এই বদলাপুরে যে বাচ্চাগুলোর সাথে যে ঘটনা ঘটেছে, সব করে নক্কারজনক। কিন্তু একটা ঘটনাকে দিয়ে আরেকটা ঘটনাকে ডিফেন্ড করা যাবে না। এবার এই এক্সাম্পলের রাজনীতির আমরা প্রবল বিরোধী। কেন বিরোধী আপনি বলুন? আপনি যদি হাতরাস বলেন, আমি তাহলে হাঁসখালি বলবো। আপনি যদি উন্নাও বলেন, আমি তাহলে কামদুনি বলবো। আপনি যদি মণিপুর বলেন, তাহলে আমি কোচবিহারে আমাদের মহিলা কার্যকর্তাকে যেভাবে উলঙ্গ করে ঘোরানো যাবে সেই দেবো। তাহলে বিচার তো হয় না, তাহলে সলিউশনে তো আমরা জীবনে পৌঁছাবো না। তাহলে আমরা একটার পাল্টা একটা এক্সাম্পল দেবো। আজকে আপনি পুরো পুরোনো জায়গায় চলে যাবেন, অনিতা দেওয়ান আছে, আনন্দ মার্কিদের যারা সন্ন্যাসী আছে তাদেরকেও পড়ানোর আগে যদি মহিলা সন্ন্যাসীদের সাথে এরকম ঘটনা হয়েছিল। এইভাবে একটা ঘটনাকে দিয়ে আরেকটা ঘটনাকে ডিফেন্ড করা। আমি সব মানছি স্নেহান বাবু, আমি সব মানছি। তাহলে কি আপনারা এটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে পরে যাবতীয় বিষয়? আমি আসছি, অনিন্দ্যবাবু আসবো। স্নেহান বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে কি আপনি এটা মেনে নিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে পরে এই রাজ্যে আর কোনো ধর্ষণ হবে না? আমি একটা কথা বলি, ধর্ষণ এমন একটা বিষয়, হ্যাঁ বা নাতে উত্তর দিন প্লিজ। আমার না না দেখুন আমার উত্তরের মধ্যে আপনি হ্যাঁ বা না পাবেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে গিয়ে কোন শাসক ধর্ষণ চায় না, ঠিক আছে? কিন্তু ধর্ষণের পরে শাসক কিভাবে রিয়াক্ট করে তার উপর ডিপেন্ড করে শাসকের রোল বা শাসকের অ্যাক্টিভিটি। আমরা আজকে এই দাবিটা চাইতে করতাম না। বিষয়টা হচ্ছে ধর্ষণ হয়েছে, নক্কারজনক ঘটনা, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে তথ্য লোপাট করার জন্য, আসল ঘটনাকে চেপে যাওয়ার জন্য যারা প্রাইম দুটো আমাদের অভিযোগ, এক সন্দীপ ঘোষ, তার যোগসূত্র প্রায় মানে একটা ছোট বাচ্চাও বুঝতে পারছে, আর দ্বিতীয় হচ্ছে ওই বিনীত গোয়েল, যে বারেবার তার ইন্টেলিজেন্সের ফেলিয়ার হচ্ছে, প্লেস অফ অ্যাকারেন্স সিল করতে পারছে না, তার ব্যর্থতা সামনে আসার পরও এই দুটো মানুষ যদি এখনো তাদের পদে থাকে, মানে সন্দীপ ঘোষ গেছে যেন পরে হাইকোর্টকে বলে বার করতে হয়েছে, এই দুটো মানুষকে যখন মুখ্যমন্ত্রী যখন আড়াল করে গেলেন, তারপর থেকে আমাদের এই দাবি, কারণ মুখ্যমন্ত্রীর ইন্ধন না থাকলে এই দুজন এই কাজগুলো করতে পারতো না। সেই জন্যই আমরা এই কথাটা রেখেছি যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আচ্ছা বেশ, আপনি বললেন আপনি উদাহরণের রাজনীতিতে বিশ্বাস করেন না, এক্সাম্পল দিকে আপনার যেতে চান না, বেশ মেনে নিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে না বারবার অটোমেটিক্যালি হাতরাসের ঘটনা চলে আসে, এক্সাম্পল সেটের কথা বলতে হয় না, অটোমেটিক্যালি আসে। সেই ক্ষেত্রে আমি আসছি স্নেহান বাবু শেষই হয়নি। স্নেহান বাবু, হ্যাঁ নিশ্চয়ই বলুন। যখন আমি খুশি হব যে একটা ঘটনার একটা এক্সাম্পল দিতে, হাতরাস উন্নয়ন নিয়ে আপনি আলাদা শো করুন, আমরা বলবো। আমি তাও হাতরাসের সত্য কথা বলি, হাতরাসের ঘটনা নক্কারজনক। সেখানকার পুলিশের কিছু পুলিশ অফিসারের তার মধ্যে একটা রোল ছিল, এটা আমরা জানি, এবং সেখানে আপনাকে এটাও মানতে হবে সেখানে ডিস্ট্রিক্টের এসপি পর্যন্ত সাসপেন্ড হয়েছিল। আপনি আমি এক্সাম্পল দিতে চাই, আপনাকে একটু জানিয়ে রাখি স্নেহান বাবু, হাতরাসের ঘটনায় এক সাংবাদিক খুন হয়েছিলেন সেটা জানেন? সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছিল, ক্ষমা প্রার্থী সাংবাদিককে যে গ্রেফতার করা হয়েছিল। লোকাল পুলিশের ভূমিকা ঠিক ছিল না, আমরা তো মেনেছি। সিবিআই কেও আটকাইনি, আমরা সিবিআই তদন্ত হতে দিয়েছি, আমরা সেই সব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বেশ অনেক তুতু মেমে হলো, তুতু মেমের মধ্যে আজ আমি যেতে চাইছি না। আমি একদম সরাসরি এখানে ছাত্র সমাজ কি বক্তব্য রাখছেন আজ সেটা আপনাদের সামনে রাখছি। দেখুন, আমরা 27 তারিখে দুপুর 1টার সময় জানানো হয়েছে যে কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি থেকে এই মিছিল দুটো নবান্নের উদ্দেশ্যে আমরা যাব। আমাদের 3টি প্রধান দাবি আমরা রেখেছিলাম। প্রথম, নির্যাতিতা দিদি ভাইয়ের সুবিচার এবং যারা এই নির্যাতনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের আইনের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং প্রধান এবং অন্যতম সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর একদম ফেলিওর হওয়ার জন্য তার পদত্যাগপত্র। তো আজকে আমরা বলেছিলাম, আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করা হয়েছিল, আমাদেরই এক বন্ধু করেছিলেন, তো সে নিজের থেকেই এটা স্বতঃস্ফূর্তভাবে তার মনে হয়েছিল এটা করতে হবে,
মানে সমাজের এখন নিড অফ দ্য আওয়ার, তো সে এটা করাতে এবং সেই পোস্টটা মানুষ অনেক ভাইরাল করে। তো ভাইরাল হওয়াতে আমরাও সেই জিনিসটা সম্পর্কে জানতে পারি এবং আমরাও বলি যে না, আমাদেরও এই জিনিসটা, এই যে দাবিগুলো রাখা হচ্ছে এটায় মত আছে। তো তার জন্যই আমরা বিগত 3-4 দিন আগে আমরা একটা প্রেস কনফারেন্স করে এই আগামী দিন যে নবান্ন চলো অভিযান হচ্ছে সেই বিষয়ে আমি স্পষ্ট বার্তা দিয়েছিলাম। এর পাশাপাশি আপনাদের সামনে এডিজি দক্ষিণবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে ইন্দ্রাণী ম্যাম কি বক্তব্য রেখেছেন সেটা আপনাদের সামনে রাখছি, দেখুন। যতই ডেমনস্ট্রেশন হয়ে থাকুক না কেন, প্রত্যেকটাই পিসফুল যেন হয়, এবং সেটার জন্য কলকাতা পুলিশ কিন্তু বিভিন্ন সময় এটাকে কিন্তু যারা ডেমনস্ট্রেট করছেন বা যারা মিছিল করছেন এদের সাথে কিন্তু টাচে থেকে সবকটাই আমরা কিন্তু ফ্যাসিলিটেট করেছি। ফলে কালকের জন্য কিন্তু আমাদের আপনাদের কাছে একটা প্রথম কথা যে কেউ কিন্তু কোনো গুজব রটাবেন না, এবং হচ্ছে গিয়ে কোনোভাবেই কিন্তু আপনারা আইন শৃঙ্খলা নিজের হাতে কিন্তু তুলে নিয়ে ওটাকে লঙ্ঘন করার চেষ্টা করবেন না। সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেরকম বলা আছে পিসফুল প্রোটেস্ট, পিসফুল মার্চ, পিসফুল ডেমনস্ট্রেশন, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর যোগাযোগ করতে পারেন, তবে আগামীকালের জন্য কিন্তু সবাইকে আমরা বলছি কারোর যাতে কোনো অসুবিধা না হয়, আপনারা কিন্তু আপনাদের লোকাল পুলিশ স্টেশন হোক বা রাস্তায় যদি নিয়ারেস্ট যাকে আপনারা পুলিশ পার্সোনাল পাবেন, যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করবেন। সাধারণ লোকের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু কলকাতা পুলিশের একটা ভালো অ্যারেঞ্জমেন্ট থাকবেন, আপনারা কিন্তু সেটাকে কাইন্ডলি ফলো করবেন। শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, আমরা সকলেই জানি, আপনারা সকলে জানেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি। আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, আপনাদের একটা একেবারে অন্তিম নগরের দিকে যাচ্ছি, আমি একেবারে কেতনবাবুর কাছে আসবো। কেতনবাবু, যে ছবিটা উঠে আসছে এডিজি থেকে শুরু করে ছাত্র সমাজ, প্রত্যেকের মধ্যে যে বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে ছাত্র সমাজ যারা নাম নথিভুক্ত করতে চাইছেন নিজেদের নামে, যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আপনিও কি বিশ্বাস করেন যে এটা সত্যি সত্যি ছাত্র সমাজেরই আন্দোলন? 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। দেখুন, আমরা যেটা স্বাধীনতার প্রাক মুহূর্তে দেখেছিলাম, স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাতৃশক্তি তারা রাস্তায় এসেছিলেন, তারা প্রতিবাদ জানিয়েছিলেন, তারা একেবারে নন পলিটিক্যাল ভাবে বা তারা ব্যাপারটা এতটাই মানে ওয়েল প্ল্যান ভাবে করেছিলেন, সুনিয়োজিত ভাবে করেছিলেন যে সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি গেলেও সে তার রাজনৈতিক পরিচয় বাড়িতে রেখে তার পতাকা ব্যানার পেছন বাড়িতে রেখে দিয়ে সেখানে গেছিল। এবার কিন্তু যেটা আমরা দেখেছি, আর যেটার জন্য মাননীয় সুপ্রিম কোর্টও সরকারকে একটা অবজারভেশন দিয়েছেন বা একটা নির্দেশ বলা যেতে পারে দিয়েছেন, যে যদি কেউ এই বিষয়ে প্রোটেস্ট করতে চায়, গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণভাবে যদি প্রোটেস্ট করতে চায়, সরকার যেন তাদেরকে তাদের উপর তাদের বল প্রয়োগ না করুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সময় স্কুলে সার্কুলার চলে যাচ্ছে, কোনো সময় যারা যারা প্রশ্ন করছে সে তৃণমূলের লোক হলেও তাকে পুলিশে ডেকে পাঠাচ্ছে, নানা রকম ভাবে তাদেরকে একটা হেনস্থা করা হচ্ছে। এই রাজ্যের পুলিশ তো এই তৃণমূলের আর একটা গোষ্ঠী ছাড়া আর তো কিছু নয়। মানে যেরকম যুব সংগঠন, ছাত্র সংগঠন, সেরকম পুলিশ সংগঠন, সিভিক সংগঠন আছে। তো তারা কোনটি চাইবে না যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হোক। এবার এই আন্দোলন যেটা হচ্ছে সেটা ছাত্র সমাজের যদি হয়ে থাকে, তার যে কজ, যেটা এখন অব্দি আমরা জানতে পারছি বা যেগুলো আমরা শুনছি, যে আমরা বিচার চাই, আমরা মুখ্যমন্ত্রীর মানে পদত্যাগ চাই বা এগুলো, সেগুলো আমরা অবশ্যই নৈতিক সমর্থন করছি। কিন্তু এর পিছনে যদি কোনো রাজনৈতিক শক্তি তাদের ওই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে থাকে বা কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখানে একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, আমরা বিরুদ্ধে। আর আমরা পুলিশকেও বলবো যাতে ইন্টেলিজেন্সটা একটু কাজে লাগান, এত মোটা মোটা মাইনে পান, যাতে এই ধরনের কোনো বেশ আমি সুকান্ত বাবুর কাছে আসবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। অঞ্জন, আমি বলতে চাই যে তৃণমূল এবং বিজেপি এর মধ্যে আমি আবার যাচ্ছি না। ছাত্র আন্দোলন বা আমাদের প্রতিবেশী দেশ সেখানে দেখেছি সেটা আদৌ গণ আন্দোলন কিনা আমি এমনি সন্দেহ থাকলেও সেটা কিন্তু বিপ্লব, কারণ সেটা একটা সরকারকে পরিবর্তন।
এবার সেই আন্দোলনটা মমতাকে রিজাইন করা আন্দোলন না হয়ে এই নির্যাতিতার শাস্তির যদি আন্দোলন হয় তাহলে ঠিকই রয়েছে। এবার যে যাতে যদি কোনো দল পরোক্ষভাবে, দেখো দলের বাইরে তো আমরা নেই, কোনো দল থাকতেই পারে আমি বলছি না, কিন্তু তাতে যদি নির্যাতিতার যারা আজকে এত বড় মানে ক্রাইম করলো তাদের যদি কোনো শাস্তি না হয়, এই আন্দোলন তো করতেই হবে। এর জন্য পুলিশকে আমার মনে হয় যেটা বাংলাদেশে ভুল করেছিল, ব্যারিকেড দিয়ে কোনো আন্দোলনকে আটকানো যায় না, সেই আন্দোলন কিন্তু আরো বেশি সুদূর প্রসারী হয়। কারণ সমস্যা হচ্ছে যেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সুখেন্দু বাবুকেও কিন্তু ডাকা হয়েছিল বারবার এবং লালবাজার থেকে বারবার তাকে কিন্তু সমন দেওয়া হয়েছিল। এটাও কিন্তু ঠিক নয়। আমার মনে হয় যে কোনো বিদ্রোহ, বিপ্লব এটা কিন্তু পুঞ্জীভূত ক্ষোভ থেকে হয় এবং সারা পশ্চিমবঙ্গ কেন সারা পাকিস্তানের মেডিকেল অ্যাসোসিয়েশন কন্ডেম করেছে এই হিলেনিয়াস ক্রাইমকে। সুতরাং আমরা কিন্তু এটা ভাবতেই পারি না যে পাকিস্তানের মতো দেশ তারা এটার পেছনে মানে এত বড় একটা ইয়ে করেছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে। সুতরাং আমি মনে করি এই আন্দোলন যদি রাজনৈতিকও হয় এবং সেটা যদি কোনোভাবেই সিএম এর রেজিগনেশনের জন্য না, যে যা নির্যাতিতা তার যারা তার মানে তাকে এত বড় একটা অত্যাচার করেছে তাদের শাস্তিটা হোক, সেই আন্দোলন সেই পথেই যাক। বেশ বেশ, আমি স্নেহান বাবুর কাছে আসবো। স্নেহান বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। না দেখুন, বিষয়টা হচ্ছে কি, আমাদের প্রথম থেকে একটা কথা ছিল যে এই জাস্টিসের জন্য, ঠিক আছে, বা যারা যারা এই ঘটনাটাকে আড়াল করেছে বা এই ঘটনাটা সত্যটাকে সামনে আসার থেকে চাপা দিতে চেষ্টা করেছে, বা ওই একটা সঞ্জয় রায়ের মতো স্কেপগোটকে সামনে খাড়া করে বাকি দোষীদেরকে আড়াল করার জন্য যারা এতে মদত দিয়েছে তাদের সবাইকে শাস্তি পেতে হবে বা তাদের সবাইকে চেয়ার থেকে করতে হবে। তাই জন্য আমরা একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমরা প্রথম থেকে বলেছি যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক আন্দোলন যেটা এই জাস্টিস চাইবে আমরা তার পাশে আছি। আপনার মনে থাকতে পারে এসোসিয়েট তাদের বন্ধেও কিন্তু আমরা নৈতিক সমর্থন দিয়েছিলাম। তাই বিষয়টা হচ্ছে গিয়ে কালকে যখন ছাত্র সমাজ একটা অরাজনৈতিক, সম্পূর্ণ একটা অরাজনৈতিক ব্যানারে তারা যখন বলছে এবং আমি যতটুকু দেখেছি তারা এই দাবিও করেছে যে এটা যেন পুরোপুরি ভাবে শান্তিপূর্ণভাবে হয়, তারা শান্তিপূর্ণভাবে নবান্নের দিকে এগিয়ে যাবে, পুলিশ আটকালে সেখানে বসে পড়ো। যদি নবান্নের সামনে কোনো রকম, আমি জাস্ট 10 সেকেন্ডে শেষ করছি, কোনোভাবে নবান্ন যেন ভাঙচুর করা না হয়, কোনো সরকারি সম্পত্তি যেন ড্যামেজ করা না হয়, নবান্নের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি দাওয়াটা পেশ করো। এইটাতে অসুবিধাটা কি আছে? আমি তো এইটাই বুঝতে পারছি। বেশ, একেবারে অন্তিম লগ্নে রয়েছি। অন্তিম লগ্নে এসে অনিন্দ্যবাবুর কাছে আসবো। অনিন্দ্যবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। প্রথমত আমি সুকান্ত বাবুকে মনে করিয়ে দিই, সুকান্ত বাবু কালকে যারা নবান্ন যাচ্ছে আন্দোলন করতে তাদের মূল এজেন্ডাই হচ্ছে সিএম এর পদত্যাগ। তারা অন্য কিছু নয়, জাস্টিসটা তাদের পরে, তাদের প্রথম কথা হচ্ছে সিএম এর পদত্যাগ। এক, দ্বিতীয় আপনাকে মনে করিয়ে দিই, আপনি এক এমপির কথা বললেন তৃণমূলে, যাকে ডাকা হয়েছিল তাকে ডাকা হওয়ার কারণ হচ্ছে মিথ্যে কোনো খবর পরিবেশন করার জন্য তাকে ডেকেছিলেন এবং পরবর্তীকালে তিনি ভুল স্বীকার করে সেই খবরটি বন্ধ করে দেয়। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখুন, মিথ্যে খবর, ফেক খবর দিয়ে যদি এই জিনিসটা করা যায় না, সে তৃণমূল হোক বিপি হোক, কোনো মানুষ এটা করতে পারে না। মানুষকে খেতে একটা বড় ঘটনা ঘটতে, আমার তো মনে হয় এরা নবান্ন কেন যাচ্ছে, এরা তো ওই আমাদের যারা তদন্ত করছে সিবিআই তার দপ্তরে যাওয়া উচিত, সল্টলেকে, সেখানে গিয়ে কথা বলা উচিত। নবান্ন কি করবে এখানে আমি তো বুঝতে পারছি না। তাদের তো সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে চলছে এখানে তো তদন্ত, তাদের সঙ্গে কথা বলুক। আমরা খুব স্পষ্ট, 5 সেকেন্ড, আমরা খুব স্পষ্ট একটা কথা বলছি, আমরা চাই এই নির্যাতিতা যিনি ধর্ষিত হয়েছেন, আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির বোনটা, সে যেন জাস্টিস পায়। আর যারা মাছ ধরছে তারা দয়া করে রাজনীতি করবে না, এই মৃতের রাজনীতি আপনারা আর করবেন না। বেশ, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আপনাদের 4 জনকেই অশেষ ধন্যবাদ আরটি বাংলায় আসার জন্য, এক কথা অঞ্চলের এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব। মূলত এতক্ষণ ধরে আপনারা যারা যারা শো দেখলেন তারা বুঝতে পেরেছেন যে এখানে রাজনৈতিক টানাপোড়েন তো চলছে, রাজনীতি করবে না, কিন্তু রাজনৈতিক টানাপোড়েন ঠিকই হয়েছে। আর লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, কিন্তু রাজনৈতিকভাবে নয়। এই লড়াই চলবে, গণতন্ত্রের লড়াই চলবে, জাস্টিস ফর আরজি কর চলবে। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইক টিভি বাংলার পর্দায়, এক কথায় অঞ্চলে। নমস্কার।